তো জানতে চাইবো আপনার কাছে যে বাংলাদেশের এখন ঠিক কি পরিস্থিতি? আজকে যেমন বাংলাদেশে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। 5ই আগস্টের পরে আগের যে রেজিম 15.5 বছর যারা ক্ষমতায় ছিল, শেখ হাসিনা রেজিম, সেই রেজিমের যে দুর্নীতি বিরুদ্ধে একটা শ্বেতপত্র প্রকাশ কমিটি হয়েছিল। আজকে সেই শ্বেতপত্র প্রকাশ কমিটি তার রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। আগামীকালকে সেটা তারা পাবলিক করবে। এবং আমরা যে ধারণা করছিলাম যে 15.5 বছর যেই পরিমাণ লুটপাট আমাদের দেশে হয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি তথ্য সেখানে আছে বলে ধারণা করছি। এইটা একটা গেল ঘটনা। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার চেষ্টা করছে যারা মৌলবাদী গোষ্ঠী, যারা ক্ষমতায় ঠিক অনেক দূরে আছে কিন্তু ভাব নিচ্ছে যে তারা ক্ষমতায় যাবে বা যাওয়ার পজিশনে চলে আসছে। তারা এক ধরনের উত্তেজনা তৈরি করছে। এবং সেই ক্ষেত্রে আমি খুবই দুঃখের সাথে বলবো যে ভারতের মিডিয়াগুলি তারা জেনে, অনেকে আছে, আমি সবাই যে উদ্দেশ্যমূলক ভাবে এটা করছে তা কিন্তু না, অনেকে উদ্দেশ্যমূলক ভাবে করছে। যেমন রিপাবলিক টিভি কথা আমি বলতেই পারি, তারা প্রথম দিন থেকে উদ্দেশ্যমূলক ভাবে বাংলাদেশের যেই সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি ঘটছে এগুলি দেখাচ্ছে। এবং আমরা তখন বলেছিলাম, আমরা খুব চ্যালেঞ্জ করে বলেছিলাম যে ওই সময়কালে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি একেবারে পলিটিক্যাল ঘটনা। ধরেন আপনি হিন্দু হন, মুসলমান হন, আপনি আওয়ামী লীগ নেতা ছিলেন, তাদের বাড়িঘর আক্রান্ত হচ্ছে, মানুষ 15.5 বছর নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা লুণ্ঠিত হয়েছে, তাদের আক্রোশ সেটা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপর পড়েছে। সেটা ধর্ম কি বলে আপনার ধর্মের ঊর্ধ্বে উঠেই ঘটনা ঘটেছে। হ্যাঁ, আবার কিছু মিডিয়া আছে যে যারা ঠিক খবর না নিয়েই নানা রকম তথ্য প্রচার করছে। এবং আমি খুব দুঃখের সাথে বলি আমাদের অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা যে স্টেটমেন্ট করেছে সেই স্টেটমেন্ট 3টা পড়ার আমার সৌভাগ্য হয়েছে। এবং আমি দেখেছি যে তারা আসলে একেবারেই মানে আমাদের যে চিন্তা সেই চিন্তার সাথে তারা সামঞ্জস্য রাখছে না। এবং তারা আমাদের চিন্তার সাথে কেন আমাদের সঙ্গে কথা বলে না বলে কেন তারা এক পেশে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছে সেই বিষয়টা ঠিক আমার বোধগম্য নয়। এবং আজকে আমি আপনার কনসার্নটা বুঝি, সেই কারণে আপনার প্রশ্ন ছাড়াই আমি বলছি। যেমন ধরেন ইসকন নিয়ে যে ঘটনাটা ঘটলো, চট্টগ্রামে ইসকন নিয়ে যে ঘটনাটা ঘটলো, এবং 5ই আগস্টের পরে এইটা এক ধরনের উস্কানি ভারতীয় মিডিয়াগুলির এবং ভারতীয় হয়তো যারা কি বলে আপনার বিজেপি সরকার বা যারা হিন্দুত্ববাদী যে সরকার আছে তারা আপনার এক ধরনের উস্কানি দিচ্ছে। এবং ইসকন ধরেন 2021 সালের কথা আমি বলি আপনাকে, আমি খুব ক্যাটাগরিক্যালি বলি, তখন আমি বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ছিলাম, কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। সেই সময় ত্রিপুরায় ইলেকশন হচ্ছিল, ত্রিপুরায় বিধানসভা ইলেকশন হচ্ছিল। বিধানসভা দুর্গাপূজার পরে বিধানসভা নির্বাচন ছিল। এবং আমাদের কুমিল্লায় 46 সালে যে বড় দাঙ্গা হয়েছিল সারা ভারত জুড়ে, যেটা নোয়াখালী দাঙ্গা এবং বিহারের দাঙ্গা, কলকাতার দাঙ্গা খুবই কুখ্যাত হয়ে আছে এখনো আমাদের বাঙালি জাতির ইতিহাসে, উভয় বঙ্গের ইতিহাসে কুখ্যাত হয়ে আছে। সেই দাঙ্গার সময় কিন্তু আমি নিজে কুমিল্লার সন্তান বলে এটা গর্ব করেই বলতে পারি যে আমাদের কুমিল্লা এখনো দাঙ্গা হয় নাই। বরঞ্চ 46-এর দাঙ্গার সময় নোয়াখালীর সীমান্ত পেরিয়ে, নদী পেরিয়ে দাঙ্গাকারীরা কুমিল্লায় ঢুকতে পারেনি, কমিউনিস্টরা আপনার সেখানে বাধা দিয়েছিল। কিন্তু 2021 সালে আমাদের কুমিল্লা শহরে অসংখ্য মন্দির আক্রান্ত হয়েছে, আপনার মানে দুর্গা প্রতিমা কে ধ্বংস করা হয়েছে। সেই দাঙ্গা গিয়ে নোয়াখালী গিয়েছিল, লক্ষ্মীপুর গিয়েছিল, ফেনী গিয়েছিল, চাঁদপুর গিয়েছিল, মানে এই একটা লাইন ধরে।
কুমিল্লা, কুমিল্লার পরে ফেনী, ফেনীর পরে নোয়াখালী, নোয়াখালীর পরে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের পরে চাঁদপুর। এই এলাকায় ব্যাপক আপনার সন্ত্রাসী ঘটনা ঘটেছিল এবং আমরা সেই সময় প্রতিটা জেলায় আমরা সফর করেছিলাম। কিন্তু ইসকনেরও কিন্তু একজন হ্যাঁ হ্যাঁ ইসকনেরও কিন্তু একজন মানে নেতা সেই সময়, বা আমি নেতা বলবো না, ধরেন কি বলে প্রভু মারা গিয়েছিলেন। কিন্তু সেই সময় তো তাদেরকে এইভাবে সারা দেশব্যাপী লক্ষ লক্ষ লোক জমায়েত করতে আমরা দেখি নাই। সেই সময় কমিউনিস্টরা এখন এখন কেন তারা এটা করছে? ফলে এটার মধ্যে একটা উদ্দেশ্য লুকায়িত আছে। এটা মানে আমরা শেখ হাসিনাকে যেই দুর্নীতি, সন্ত্রাস, হত্যাকাণ্ডের জন্য অপসারণ করলাম, সে পালিয়ে যেতে বাধ্য হলো, একদল লোক সেটা গ্রহণ করতে পারছে না। সেই না পারাটাই কিন্তু এখন যেই সাম্প্রদায়িক যেই উস্কানি হচ্ছে বা সাম্প্রদায়িক যে টেনশন তৈরি হয়েছে, সেটার মূল কারণ হচ্ছে। এবং ইসকন কিন্তু এই যে হিন্দুদের বাড়িতে আক্রমণ, দোকানে আক্রমণ, হিন্দুদের উপর যে আক্রমণের যে অভিযোগ বাংলাদেশে যেটা উঠছে, ভারতীয় সংবাদ মাধ্যম প্রচারও করছে, তাহলে সেটা বলতে চাইছেন আপনি মিথ্যে? না, আমি মিথ্যে বলছি না। আমি মিথ্যে বলবো কেন? ঘটনা তো ঘটছে। কারণ আপনি দেখেন 5ই আগস্টের পরে বলে মনে হয় আপনার? না, 5ই আগস্টের পরে আপনার যতগুলি হামলা হয়েছে আপনি যদি দেখেন, তার চেয়ে মানে হিন্দুদের উপর তার চেয়ে অনেক বেশি আওয়ামী লীগ মুসলিম নেতাদের উপরে আক্রমণ হয়েছে। আপনি অসংখ্য মুসলিম বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কা, আপনার ইট খুঁজে পাওয়া যাচ্ছে না, জানলা দরজা সব মানুষ ভেঙে চুরে তছনছ করছে, খুলে নিয়ে গেছে। সেই রকম অনেক মুসলিম আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে। এখানে ধরেন আমি একটা উদাহরণ দিই, আমাদের পার্টির এক নেতার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে এটা তদন্ত করতে গিয়ে দেখা গেল তার আরেক ভাই, আপন বড় ভাই, সে আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং সে ওইখানকার আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। তার বাড়ি আগুন দিতে এসেছিল, তার বাড়ি আগুন দেওয়া হয়েছিল, নিকটবর্তী ছিল ভাইয়ের বাড়ি, কমিউনিস্ট পার্টির নেতা, তার বাড়িও পুড়ে গেছে। ফলে এই ধরনের ঘটনা ঘটছে। আবার কিছু যে ঘটনা ঘটছে না, কিছু উদ্দেশ্যমূলক ভাবে সাম্প্রদায়িক, আপনাদের দেশে যেমন সাম্প্রদায়িক দল আছে, আমাদের দেশে এরকম সাম্প্রদায়িক দল আছে, তারা যে 2-4টা-5টা মন্দির আক্রমণ করছে না তা কিন্তু না। যেমন ধরেন ইসকনের এই ঘটনায় আপনার চিন্ময় কৃষ্ণ দাস, যাকে ইসকন বহিষ্কার করেছে মানে নৈতিক স্খলনের জন্য। এটা আমি ঠিক জানি না যে কি নৈতিক স্খলন তার ঘটেছিল, এখন আমি শুনছি যে নৈতিক স্খলনের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। ওনাকে যখন কোর্টে হাজির করা হলো, উনি কিন্তু ওনার নিজের এলাকা চট্টগ্রামের বাইরেও গিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করছিলেন। যখন সরকার তার বিরুদ্ধে চট্টগ্রামে কিছুদিন আগে একটা ঘটনায় পুলিশ এবং আর্মিকে আক্রমণ করার ঘটনা ঘটেছিল ইসকনের মিছিল থেকে, সেই ঘটনায় যখন তার বিরুদ্ধে মামলা করে, সেই মামলায় তাকে গ্রেফতার করে কোর্টে হাজির করেছে, কোর্টে আক্রমণ করা হয়েছে। এবং এটা তো এক ধরনের টেনশন তৈরি করেছে যে কোর্টের যে মসজিদ আছে, প্রতিটা মানে এলাকায় তো এরকম মসজিদ মন্দির থাকে, সেখানে জানলা দরজা এগুলি ভাঙা হয়েছে। সেটা একটা টেনশন তৈরি করার চেষ্টা করেছিল মৌলবাদীরা, সেটাতে সফল হয়নি। কিন্তু আপনি একজন সরকারি উকিল বা সরকারি আইনজীবী, তাকে হত্যা করা হয়েছে এবং তাকে ভিডিওতে দেখা যাচ্ছে বা সিসিটিভিতে দেখা যাচ্ছে তাকে হত্যা করে গলা কেটে আলাদা করে ফেলা করার চেষ্টা করা হচ্ছে। এইগুলি তো একটা বড় ধরনের টেনশন তৈরি করে। কিন্তু এটা আমরা খুবই ধন্যবাদ জানাই যে আমাদের দেশের মানুষের একটা শুভবুদ্ধির কাছে যে এইটা ছড়িয়ে পড়ে নাই। এটা ছড়িয়ে পড়লে অনেক বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। অনেক টেনশন হয়েছে, এটা ঠিক। আমরা নিজেরা টেনশনে ছিলাম। আমরা আমাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা আমাদের নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছিলাম। আমরা কন্টিনিউয়াসলি চট্টগ্রামে আমরা যোগাযোগ রাখছিলাম এবং আমাদের চট্টগ্রামের নেতৃবৃন্দের মধ্যে যারা রতনবাবু, আপনি বলতে চাইছেন সাম্প্রদায়িক দাঙ্গা রোখা গেছে? হ্যাঁ, সাম্প্রদায়িক দাঙ্গা তো হয় নাই। আপনি ঘটনার দিনই ঘটে যেতে পারতো। যেমন ধরেন আপনাকে আমি বলি, আমি তখন ছাত্র, 92 সালের ঘটনা বলি, 90 সালের ঘটনা বলি। বাবরি মসজিদ ভাঙার ঘটনায় আপনার আমাদের দেশে দাঙ্গা হয়েছে, আর সেই দাঙ্গা আমরা আক্রান্ত হয়েছি। আমরা দাঙ্গা রুখতে গিয়ে দাঙ্গা আক্রান্ত হয়েছি। আমাদের ঘটনায় কিন্তু সেই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমাদের এখানে
অনেক অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল, সেই ঘটনা তারা ঘটাতে পারে না। এটা বাংলাদেশের আচ্ছা যারা রতনবাবু, ছাত্র তরুণ যারা 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 হুম যারা এই এই আপনার আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যারা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান করেছে, তারা সচেতন ছিল বলেই এই ঘটনাগুলি ঘটে নাই। আচ্ছা রতনবাবু, এই যে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর তার নিঃশর্ত মুক্তির দাবিতে শুধু বাংলাদেশে নয়, এপার বাংলায় অর্থাৎ ভারতবর্ষেও কিন্তু না, সেটা তো তিনি একজন মানে যেহেতু ধর্মীয় গুরু যারা তার সমর্থক, হুম যারা তার অনুসারী, তারা যেখানেই থাকুক, সারা পৃথিবীতে যেখানেই থাকুক না কেন, যেমন ধরেন আমি শুধু আমি চিন্ময় কৃষ্ণ দাসের কথা বলি না। আজকে যদি হুম ভারতের কোন একজন কমিউনিস্ট নেতা আক্রান্ত হন, তাহলে সারা পৃথিবীতে কিন্তু তার পক্ষে অবস্থান নিবে। বা আমাদের দেশে একজন কমিউনিস্ট নেতা যদি আজকে আক্রান্ত হন, আমি 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 তো একটা ধারণা করি পশ্চিম বাংলায় আমাদের কমরেডের পক্ষে তারা মানে সভা সমাবেশ মিছিল মিটিং করবে। এইটা মানে এটা হয় আদর্শের কারণে, মতাদর্শের কারণে, তারপরে তার অনুসারীর কারণে, সে ধরনের ঘটনা তো ঘটি। সেটা চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে যে ঘটবে না কেন, আমি সেটা মানে তার যে অনুসারীরা কেন তার গ্রেপ্তারের প্রতিবাদ করবে না, করবে। এটা হুম এবং আইন আদালতের বিষয়ে, আইন আদালতের উপর ছেড়ে দেওয়া দরকার। কিন্তু আমরা যেটা হুম সবচেয়ে আশ্চর্য হয়ে খেয়াল করলাম, এইটা কিন্তু এইবারই প্রথম ঘটলো মনে হয়, আমি জানি না। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরপরই, মানে গ্রেপ্তারের পরপরই আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি জারি হুম করেছে। সেইটা সম্ভবত কোনোভাবেই কোনো কূটনৈতিক মাত্রায় যদি বিবেচনা করেন, কোনোভাবেই এটা সঠিক কাজ হয়নি। কারণ আমরা তো ভারতের কোনো একজন হুম নেতাকে গ্রেপ্তার করলে বা কোনো এক নেতা আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে আমাদের দূতাবাস বা আমাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো কোনো বিবৃতি দেয় না। এই যে আপনাদের সম্বলপুরে যে ঘটনা ঘটলো, আমাদের চট্টগ্রামে ঘটনা ঘটার আগের হুম দিন বা একদমই। সমস্যা, সম্বলপুরে যে ঘটনাটা ঘটলো, 5 জন মানুষ মৃত্যুবরণ করলো, আমরা কি কোথাও কোথাও স্টেটমেন্ট দিয়েছি? আমরা কি কোথাও আপনার কি বলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি কোথাও মানে বিবৃতি দিয়েছে? দেয় নাই। কারণ এটা ভারতের অভ্যন্তরীণ ঘটনা, ভারতের রাষ্ট্রের নিজস্ব ঘটনা। সেই ঘটনায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলার কি আছে? আমি আমি ঠিক ঠিক বুঝতে পারি অর্থাৎ নাই। শুধু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এই বিষয়টি নয়, ভারতের যে সংখ্যালঘুদের উপর নির্যাতন এই বিষয়টি নিয়ে কিন্তু শুধু ভারতের আহ, সরকার তারা যে উদ্বিগ্ন তা নয়, বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং তারা কিন্তু তাদের মত প্রকাশ করেছেন। মানে এবং আমরা যদি বলি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, তারাও পলিট ব্যুরো থেকে এটা নিয়ে আহ, হুম, তারাও লিখিতভাবে জানিয়েছে, তার তারা যথেষ্ট বিবৃতি দিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছেন। সিপিআই দিয়েছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? হ্যাঁ। একটা জিনিস ধরেন, আমি মানে মানে কি বলে, আমরা তো কমিউনিস্ট, সুতরাং ফেথ নিয়ে আমি কথা বলি না। কিন্তু আহ, আহ, আমি গত বছর টেলিভিশনে দেখলাম, একটা চ্যানেলে দেখলাম, আপনাদের চ্যানেলে দেখলাম, আমি অন্য কোনো জায়গায় না, যে একজন একজন হুম উত্তরপ্রদেশ হুম একজন রাস্তায় নামাজ পড়ছে, তাকে লাথি মেরে, সেজদায় ছিল, মানে সেজদায় যাচ্ছিল, তখন তাকে লাথি মেরে হলো, মানে তাকে নামাজ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো এগুলি কিন্তু মানে যারা বিশ্বাসী তারা কিন্তু প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়। এখন সিপিআই সিপিএম এর বিষয়টা আমি শুরুতে বলেছি, আবার বলি, আমি হুম সিপিআই এর স্টেটমেন্টটা পড়েছি, সিপিএম এর স্টেটমেন্টটা পড়েছি, হুম অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের স্টেটমেন্টটা পড়েছি, আরএসপির স্টেটমেন্টটা আমি পাইনি বা দেখা হয় না আমার, অথবা সিপিআই এমএল লিবারেশন স্টেটমেন্টটা আমি দেখতে পাইনি, লিবারেশন, হ্যাঁ। লিবারেশন স্টেটমেন্ট আমি দেখতে পাইনি। কিন্তু যে তিনটে স্টেটমেন্ট আমি দেখতে পেয়েছি, সেই তিনটা স্টেটমেন্টের মধ্যে এক পেশে ভাবনা আছে। তারা আসলে আমাদের দেশের বাস্তবতাটাকে ধরতে পারে না, এটা আমি বলবো। আমাদের দেশের বাস্তবতাটা একটু ভিন্ন। এবং আমাদের এখানে কিন্তু সংখ্যাগুরু, যেহেতু আমাদের ক্ষমতায় সংখ্যাগুরুদের মানে ধর্মীয় দল ক্ষমতায় নাই, ফলে আমাদের মানুষ কিন্তু একটা বড় অংশের মানুষই কিন্তু অসাম্প্রদায়িক চিন্তা থেকে কাজ করে। এখন যে সরকারটা আছে, সরকার সম্পর্কে অনেকে অনেক কথা বলতে পারে, আমি এই সরকারের এই আন্দোলনের সাথে খুব ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। এই সরকারটা কোনোভাবেই মৌলবাদী সরকার না। আপনারা এই আপনাদের অন্তর্বর্তীকালীন রিপাবলিক, সরকারটা। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের রিপাবলিক টিভি যতবারই মানে বলুক না কেন
যতভাবেই বলুক না কেন, আমাদের সরকারটা মানে কি বলেন আপনার সাম্প্রদায়িক সরকার না বা মৌলবাদী সরকার না। এই সরকারটা হচ্ছে, এই সরকার নির্দিষ্ট কোনো মতাদর্শ নাই এখানে। নানা মতের মতাদর্শের লোকজন, তারা খুবই হাইলি এডুকেটেড। আমাদের আমাদের বাংলাদেশে এরকম এডুকেটেড মানে মিনিস্ট্রি বা ক্যাবিনেট আর কখনোই হয় না। এখানে প্রথম 4-5 জন যারা আছে তারা ওয়ার্ল্ড ফেমাস ইকোনমিস্টদের মধ্যে পড়ে, ফলে নোবেল লরিয়েট ইকোনমিস্ট তারা আছেন। তারা তাদের অতীত চিন্তা সম্পর্কে আমি জানি। তার মধ্যে একজন আছেন একেবারে ডাইরেক্ট আমার শিক্ষক, যার সঙ্গে আমি শ্রেণীকক্ষে যিনি আমাকে পাঠদান করেছেন, এমন একজন আছেন, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ফলে আমি খুব গর্বের সাথে বলতে চাই যে এখানে যদি একজন মাওলানা সাহেব আছেন, যিনি মাদ্রাসা শিখে, তিনিও আবার ডক্টরেট, তিনি তার লাইনে ডক্টরেট কিন্তু। ফলে এখানে প্রচুর ডক্টরেটের ছড়াছড়ি আছে আমাদের এই ক্যাবিনেটে। কিন্তু এখানে মৌলবাদী বলে আমি কাউকে সেভাবে বলতে চাই। কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা রিজিমের সময় যেভাবে চাপিয়ে রাখা হয়েছিল মৌলবাদী শক্তিকে, তারা এখন এক ধরনের উন্মুক্ত পরিবেশে, এখন ধরেন কোম্পানির, এটা আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে লাফালাফি করে। আপনি যদি কোম্পানির যে মাছ, তাকে যদি বেশি পানিতে নিয়ে রাখেন, তো সে প্রচুর লাফালাফি লম্ফজম্প করে। তো আমাদের দেশের মৌলবাদী গোষ্ঠী যাদের এখন পর্যন্ত তারা 7 to 8% উপর উঠতে পারে নাই কোনোদিনও, তারা মানে লম্ফজম্প করছে। তারা একে সার্টিফিকেট দিচ্ছে, ওকে সার্টিফিকেট দিচ্ছে, মানে ভারত সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে, আওয়ামী লীগ সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে, বলে ভারত আমাদের বন্ধু, এই নানা রকম সার্টিফিকেট। এই যে আস্ফালন, সে আস্ফালনের ফলে অনেকে ভাবছে যে বোধহয় বাংলাদেশটা মৌলবাদী হয়ে গেল। আমরা খুব দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা আমাদের বন্ধু যারা ভারতে আছে, আমি মনে করি ভারতের 140 কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষই বাংলাদেশের বন্ধু। কারণ 71 সালে যেভাবে বাংলাদেশের মানুষকে তার আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এইটা কোনোভাবেই অন্য দেশ পারত না। আপনি আগরতলা শহরের কথা যদি চিন্তা করেন, আগরতলা শহরে সেই সময় যত মানুষ ছিল, তার চেয়ে বেশি ছিল শরণার্থী, বাংলাদেশের শরণার্থী ছিল। মানে আমাদের সেই সময়টা কি বাংলাদেশ ভুলে গিয়েছে? আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিদ্যালয়ের গেটে ভারতের জাতীয় পতাকা, এবং সেটিকেই মারিয়ে ছেলেমেয়েরা তারা প্রবেশ করছেন। তো দেখেন, এটা তো পতাকাকে সেই একই ধরনের ঘটনা বলি যে আমাদের উপদূতাবাসের সামনে বিজেপি আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে। তো ফলে এই যে একদল হারমাত দুই দিকেই আছে, পশ্চিম বাংলায় আছে, মানে আমাদের বাংলাদেশেও আছে। ফলে তারা অর্থাৎ বলতে পারছেন, চাইছেন যে সব বাংলাদেশির মনে এই ভারত বিদ্বেষ বা ভারত ঘৃণা নেই, এটা পরিকল্পিতভাবে মানে ছড়ানো হচ্ছে। মানে এটা কি এই দুই দেশের মধ্যে কি? না, আমরা একটা জিনিস বলি, যেমন ধরেন ভারত মানে আমরা কিছু কিছু ঘটনা তো আছে যেটার মধ্যে এক ধরনের বিরাগ তৈরি হয়। যেমন ক্রিকেট খেলায় ভারত কখনোই আমাদেরকে সাপোর্ট করে না, বা ভারত কখনোই আমাদেরকে আমরা উপরে উঠে আসি সেটা চায় না। এই বিরাগটা কিন্তু মানে কখনো কখনো আমাদের মধ্যে প্রকাশিত হয়ে যায়, আমরা এই বিরাগটা প্রকাশিত হয়ে যায়। ভারত মানে যেমন ধরেন আপনি 2014 সালে, আমি একটা কংক্রিট উদাহরণ দিচ্ছি। 2014 সালের 5ই জানুয়ারি আমাদের দেশে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ, অলমোস্ট সব বিরোধী দল অংশগ্রহণ করে নাই। এমনকি ওই নির্বাচনে 153টা আসন আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগ, তার মানে ক্যান্ডিডেটও ছিল না। সেই নির্বাচনের সময়, ওই সময় কিন্তু কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। 14 এপ্রিলে বিজেপি ক্ষমতায় এসেছে, তার আগে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। কংগ্রেসের আমলের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে এরশাদকে আমাদের সিএমএইচ একটা হাসপাতাল থেকে বের করে এনে তাকে বাধ্য করেছিল ইলেকশনে অংশগ্রহণ করার জন্য। এইবারও কি হলো? এইবারে যে 7ই জানুয়ারি আমাদের দেশে নির্বাচন হলো, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন হলো, এখানে বিরোধী দল অংশগ্রহণ করে নাই। আওয়ামী লীগের অফিসিয়াল ক্যান্ডিডেট বনাম আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেটের ইলেকশন হলো। সেই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যানকে ভারত ডেকে নিয়ে গেছে দিল্লিতে,
গিয়ে তাকে বলছে তোমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এই যে দাদাগিরি, এইটা আমরা কখনোই হলো মানতে পারি না। কিন্তু অর্থাৎ আমি বাংলাদেশের উপরে ভারতের দাদাগিরি বাংলাদেশিরা মানতে পারছেন না। না, সেটা আমরা কেন মানবো? আমরা আমরা ভারতকে আমাদের মানে মুক্তিযুদ্ধের আপনারা সময় মনে তারা আমাদেরকে করছেন যে সহযোগিতা, ভারত দাদাগিরি করছে, মানে ভারত সরকার? অবশ্যই অবশ্যই ভারত সরকার দাদাগিরি। ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, এটা কিন্তু আমি স্পষ্ট করে বলি। হুম ভারতের হুম জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কিন্তু বিরোধ নাই। কিন্তু ভারতের এই যে হিন্দুত্ববাদী এবং কর্পোরেট পুঁজি যারা আমাদেরকে শোষণ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের দ্বন্দ্ব আছে। যেমন আপনাকে আমি বলি যে হুম সুন্দরবন তো ভারত মানে পশ্চিম বাংলায় আছে, আমাদের বাংলাদেশও আছে, আছে না সুন্দরবন? হুম আপনাদের হুম হুম সুন্দরবনে কিন্তু আপনাদের আইনের কারণে আপনাদের সুন্দরবনে আদানির পক্ষে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র করা কোনোভাবেই সম্ভব না, সম্ভব না। কিন্তু আমাদের দেশে আমাদের সুন্দরবনকে ধ্বংস করে মোদির, যেটা নিয়ে এখন কংগ্রেস পার্লামেন্টে বারবার তুলছে, বা এখন যে আদানি কাণ্ড ঘটার পরে যেটা বারবার আপনারা শুনছেন যে মোদি নিজে এসে শেখ হাসিনাকে বাধ্য করেছেন যে আদানিকে আপনার সুন্দরবনের ওইখানে বাগেরহাটে তাপ বিদ্যুৎ কেন্দ্র করতে দিতে হবে। কেন দিতে হুম হবে? হুম আদানি অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া যদি কয়লা আমদানি করে, সেই কয়লার একটা পার্মানেন্ট ক্রেতা হবে বাংলাদেশ। সেই কারণে আদানিকে হলো এই বিদ্যুৎ কেন্দ্র করতে দেওয়া ছিল। আমরা আদানির কাছ থেকে সেই কোথায় ঝাড়খণ্ডে আদানি বিদ্যুৎ উৎপাদন করে, সেইখান থেকে আমরা বিদ্যুৎ কিনে আনি। আমাদের বিদ্যুতের উৎপাদন খরচের দ্বিগুণ খরচ দামে আমরা আদানির কাছ থেকে হুম বিদ্যুৎ কিনে আনি। এইটা ভারতের মোদী সরকার শেখ হাসিনাকে বাধ্য করেছিল, শেখ হাসিনার সুবোধ বালিকার মতো আজকে মানে কি বলে সেটা মেনে নিয়েছে। সেই প্রতিদান হিসাবে আজকে যত আপনার ভারতের সরকার বারবার বলছে যে অবৈধ বাঙালিরা ভারতে প্রবেশ করছে। যেখানে আমি একটা নির্বাচনের ডিবেট শুনছিলাম ঝাড়খণ্ডে, হেমন্ত সোরেন বলছিল যে আপনি বারবার বলছেন, অমিত শাহকে বলছিল বারবার বলছেন যে অবৈধ বাঙালিরা হলো ঝাড়খণ্ডে চলে আসছে। আপনি যে একজন অবৈধ বাঙালিকে দিল্লির বুকে বসিয়ে রেখেছেন, সেটা কি হচ্ছে? এবং সেটা শেখ হাসিনাকে মিন করেছিল হেমন্ত সোরেন। আমরা তো হুম সেই কথাই বলতে হুম চাই, কেন শেখ হাসিনাকে দিল্লিতে আজকে আপনার কি বলে মোদী সরকার বসিয়ে রেখেছে? কারণ আশ্রয় দেওয়া হয়েছে, হ্যাঁ। কারণ কেন কেন আশ্রয় দিল? কেন অন্য কেউ তো আশ্রয় দিল না, কেন দিল? হুম কারণ শেখ হাসিনা মোদী সরকারের যেই নির্দেশ, আদেশ, উপদেশ সবগুলি তারা মেনে চলছিল। সেই কারণেই হচ্ছে কোথাও আপনার কি মোদী সরকারেরই পুতুল সরকার বাংলাদেশে চলতো, এটা মনে করেন? না, পুতুল সরকার আমি বলবো না। একটা হচ্ছে যে নিজের হুম দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য যেই গার্ডস দরকার, যেই মানে আপনার ব্যক্তিত্ব দরকার, সেই ব্যক্তিত্বের অভাব ছিল, সেটা আমি ডেফিনেটলি বলবো। শেখ হাসিনার মধ্যে। অবশ্যই। আচ্ছা, আপনারা তো মানে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছিল। তো এখন বাংলাদেশের যা পরিস্থিতি, অন্তত আন্তর্জাতিক মহলে যা আলোচনা এবং ভারতের সংবাদ মাধ্যমে যা আলোচনা, যে শেখ হাসিনা চলে যাওয়ার পর, মানে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে, একদম বিশৃঙ্খল হয়ে উঠেছে। তো আপনারা যেহেতু সমর্থন করেছিলেন সেই আন্দোলনকে, তো এখন এই পরিস্থিতি নিয়ে আপনারা কি বলবেন? কি এইটা মত আসলে আপনার? এটা এটা আসলে আজকেই আমরা আলোচনা করছিলাম। আমাদের এক বন্ধু বলছিলেন যে হুম আমরা যেহেতু কমিউনিস্ট উদাহরণ দিয়েই বলি আর কি। 1917 সালের ফেব্রুয়ারি মাসে যখন জারের পতন ঘটে এবং মানে কি বলে এই মেনশেভিক এবং এসারদের নেতৃত্বে যে অস্থায়ী সরকার গঠিত হয়, সেই সময় কি এরকম একটা কেওটিক সিচুয়েশন ছিল। এবং পৃথিবীতে দেখেন যেখানেই এই ধরনের একটা গণ অভ্যুত্থান ঘটে, এবং ইরানের কথা ধরেন, ইরানে 1979 হুম সালে যখন রেজা শাহ পাহলভীকে হটিয়ে দিয়ে কমিউনিস্ট এবং হুম কি বলে আপনার ইমাম খোমেনিরা সমর্থকরা ক্ষমতা এসেছিল, তখনই কিন্তু এরকম একটা কেওয়াজ ছিল। সেই কেওয়াজটা কিন্তু 79 থেকে 84 পর্যন্ত চলেছিল, 5 বছর চলেছিল। এবং যে কোনো ভাবেই হোক ইমাম খোমেনির যে দল, তারা কমিউনিস্টদেরকে পরাজিত করেছে এবং একই দিনে 10,000 কমিউনিস্টকে গ্রেপ্তার করেছে এপ্রিল মাসে 1984 সালে মে মাসে একই দিনে 10,000 কমিউনিস্টকে গ্রেপ্তার করেছিল। ফলে এই যে একটা, যেহেতু এই যে গণঅভ্যুত্থানটা ঘটলো জুলাই এবং আগস্টে, সেটার কোনো হুম মতাদর্শিক বিষয় ছিল না, সেটাতে কোনো নির্দিষ্ট কোনো দলের নেতৃত্ব হয় নাই, সেটাতে কোনো নির্দিষ্ট
মানে জনগোষ্ঠীর নেতৃত্ব হয় না, সেটা হলো নানা রকম মানুষ, নানা জায়গা থেকে, নানা দিক থেকে, নানা মতাদর্শ থেকে তারা এই জুলাই আন্দোলনে, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। ফলে সবাই যার যার স্টেক নিতে চাচ্ছে, যার যার মানে ভাগ নিতে চাচ্ছে। একমাত্র কমিউনিস্টরা ছাড়া আর বাকি সবাই হলো ভাগ নেওয়ার চেষ্টা করেছে। এবং দেখেন নানা রকম যেহেতু মানে শ্রেণীর দিক থেকে যদি বিবেচনা করি, 5ই আগস্ট আগে যে শ্রেণী ক্ষমতায় ছিল, 5ই আগস্টের পরে সেই শ্রেণী ক্ষমতায় আছে। ফলে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কারা? সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শ্রমিকরা। এই পর্যন্ত 2 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এবং ঢাকা শহরে বা বাংলাদেশে আমাদের 60 লক্ষ রিক্সা পুলার আছে। হ্যাঁ, 60 লক্ষ রিক্সা আছে। সেই রিক্সাকে, অটো রিক্সাগুলিকে 3 দিনের মধ্যে নোটিশ দিয়ে হাইকোর্ট বন্ধ করে দিয়েছিল। তো সেটাকে সেই যে তগলকি কর্মকাণ্ড চলছে। এখন এখন যার শ্রেণী মানে আকাঙ্ক্ষা, শ্রেণী ইচ্ছা, শ্রেণী সেগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারো মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারো ইয়ে করা মানে বলছে। সুতরাং এই যে বিষয়গুলি যেটা আছে, মানে নানা মতের, নানা দিকের চিন্তাগুলি যেহেতু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, আপনি জাস্ট একটা কথা বলি আমি, 5ই আগস্টের সময় কিন্তু একটা টার্গেট ছিল। সেই টার্গেটটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে টার্গেট করে সবাই মুভমেন্ট করেছে, ফলে সেইটাতে অ্যাচিভ করা গেছে। 5ই আগস্টের পরে টার্গেট চেঞ্জড। এখন যে যার মতাদর্শ নিয়ে মাঠে নিয়ে গেছে, ফলে এক ধরনের ক্যাওটিক সিচুয়েশন বাংলাদেশে এই মুহূর্তে আছে। কিন্তু আমরা যেটা মনে করি যে যারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা তাদের যে প্রধান যে কাজ, নির্বাচন, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করে দেওয়ার মধ্যে যারা জনগণের ম্যান্ডেট পাবে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা চলে যায়, ডেফিনেটলি তখন ক্রমান্বয়ে একটা শান্তিপূর্ণ অবস্থান দেশে চলে আসবে। একদম এই প্রসঙ্গে আমি আসছিলাম যে নির্বাচন, আগামী নির্বাচন নিয়ে তাহলে আপনাদের কি ভাবনা? আপনারা কি মানে কারো সঙ্গে জোট করে লড়বেন নাকি একাই লড়বেন, কি ভাবছেন? এখন ধরেন আমরা আমাদের পার্টির যে মূল লাইন ছিল, দ্বিদলীয় ধারার বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলো। তো একটা ধারা তো এখন হলো মানে কি বলে অদৃশ্য হয়ে গেছে। আওয়ামী লীগ এবং তার যে জোট সঙ্গী, 14 দলীয় জোট সঙ্গী, তারা তো আপনার নিষ্ক্রিয় হয়ে গেছে বা তাদেরকে দেখা যাচ্ছে না। তাদের কি অবস্থান হবে জানি না। আরেকটা জোট ছিল, সেই জোটের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে। ওইখানে বিএনপি এবং জামাত ইসলাম তারা আলাদা হয়ে গেছে এবং তাদের মধ্যে আর জোট হওয়ার সম্ভাবনা বোধহয় নাই, আমি যেটা বুঝি। ফলে জামাত ইসলাম একটা ইসলামী মানে জোট করার চেষ্টা করছে, আর বিএনপি একটা মডারেট পজিশন তৈরি করে, যে ভুলটা 73 সালে আমরা 73 সালে আমরা নির্বাচনের সময় করেছিলাম, তারা বলতেছে আমরা সেই ভুলটা করব না। তারা বলতেছে যে আমরা প্রমিজিং ইয়াং লিডার্স যারা মানে এই আন্দোলনের সঙ্গে ছিলেন, তাদেরকে আমরা সহযোগিতা করব পার্লামেন্টে আসার জন্য, এগুলি তারা বলছেন। সুতরাং তাদের চিন্তা এক ধরনের। আর আমরা কমিউনিস্টরা যেটা বলছি, আমাদের তো একটা জোট আছে, বাম গণতান্ত্রিক জোট আছে। আমরা বাম গণতান্ত্রিক জোটের পাশাপাশি আমরা অন্যান্য যে লিবারেল শক্তিগুলি আছে, লিবারেল দলগুলি আছে, তাদেরকে আমরা সম্পৃক্ত করব। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে সামাজিক যে শক্তিগুলি আছে, আমাদের সমাজে নানা রকম সামাজিক শক্তি আছে, সেই সামাজিক শক্তিগুলিকে আমরা ঐক্যবদ্ধ করার হলো চেষ্টা করব। ফলে আমরা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে মানে সমাজে যে নিচের স্তরের মানুষরা, যারা এতদিন আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, যারা আওয়ামী মোহচ্ছন্ন ছিল, তাদেরকে আমাদের দিকে টেনে আনার জন্য একটা চেষ্টা আমরা করব। যেমন দলিতদেরকে আমরা টেনে আনার চেষ্টা করব, আমরা আমাদের যে যারা সুফিবাদী, তাদেরকে আমাদের দিকে নিয়ে আসার চেষ্টা করব। রতনবাবু, একটা প্রশ্ন আমার আছে। আমাদের ভারতের জন্য বা পশ্চিমবঙ্গের জন্য যেমন সংখ্যালঘু ভোটটা একটা ফ্যাক্টর, কারণ আমরা জানি যেখানেই যারা সংখ্যালঘু থাকে তারা একজোট থাকার চেষ্টা করে, একজোট হয়ে তাদের ভোটটা তারা যে কোনো একটা নির্দিষ্ট দলকেই দেয়। সেটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেছি বা সার্বিকভাবে ভারতের ক্ষেত্রেও সেটা অনেক বেশি মানে অ্যাপ্লিকেবল। তো বাংলাদেশের ক্ষেত্রেও এতদিন এটাই কথিত ছিল যে সংখ্যালঘুরা মানে আওয়ামী লীগের দ্বারা অনেক বেশি মানে তারা সুরক্ষিত ছিল। তো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, সত্যি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সংখ্যাটা কমেছে
দিনের পর দিন যত বছর গিয়েছে সেটা কমেছে। তো তাহলে সংখ্যালঘুদের আকর্ষিত করার জন্য বা সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য আপনারা কি কোন রকম কোনো ক্যাম্পেইন বা চেষ্টা করবেন? তাদেরকে কোনো আশ্বাস তাদেরকে আপনারা সুরক্ষা দেবেন, এরকম কোনো আশ্বাস? এইটা একটা ভুল ধারণা আপনাদের আছে যে আওয়ামী আচ্ছা। লীগ হলো সংখ্যালঘু বা আমি ডাইরেক্ট বলি হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে সুরক্ষা দিচ্ছে। বাংলাদেশে একটা কালা কানুন আছে যেটা হুম। ভারত পাকিস্তান যুদ্ধ, যে 65-তে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই সময় যারা মানে বাংলাদেশে ছিলেন হিন্দু সম্প্রদায় তাদের জমিগুলিকে অর্পিত শত্রু সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়েছিল। পরে সেটাকে অর্পিত সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়। এখন সেগুলো আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দুইটা শিডিউল আছে, একটা শিডিউলের সম্পত্তি ফিরিয়ে দেওয়া চেষ্টা, ইভেন কি আমার সম্পত্তিও অর্পিত সম্পত্তি হয়ে গিয়েছিল আমি হিন্দু না হওয়া সত্ত্বেও। কারণ আমি যার কাছ থেকে জমি কিনেছিলাম সেই জমি আমার বাবা আমার বাবা কিনেছিলেন, সেই হিন্দু ভদ্রলোকের সম্পত্তি এখন দেখা যাচ্ছে অর্পিত হয়ে গেছে। তো আমি এই কথাটা এই কারণে বললাম, এত ঘুরিয়ে বললাম যে বাংলাদেশে যত সম্পত্তি হিন্দুদের দখল হয়ে আছে 65 আপনার 47-এর পরে হিন্দুরা যখন চলে যায় তখন যে সম্পত্তিগুলি দখল করে সেগুলি হচ্ছে মুসলিম লীগ দখল করেছিল। এবং সেই মুসলিম লীগে কিন্তু মুসলিম লীগের পেট থেকেই মুসলিম লীগের জন্ম হয়েছিল, পরে সেটা আওয়ামী লীগ হয়েছে। এখন যদি দেখেন 47 সালের যদি আপনি যে পর্চা আছে সেই পর্চা মিলিয়ে যদি দেখেন হিন্দুদের যে সম্পত্তিগুলি আছে তাদের 60%-এরও বেশি সম্পত্তি আওয়ামী লীগ দ্বারা দখল করা আছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলবো, এটা আমি গবেষণা, এটা আমাদের একজন প্রফেসর আওয়ামী লীগেরই সমর্থক আবুল বারাকাত, তিনি একটা গবেষণা করে দেখিয়েছেন যে অর্পিত সম্পত্তির 60%-এর বেশি আওয়ামী লীগের নেতৃবৃন্দের দখলে আছে। তারা দাদা বাবা নিজের দখলে রেখেছে সেই 47 সাল থেকে। ফলে আওয়ামী লীগ যে সুরক্ষা দিয়েছে সেটা খুবই ভুয়া কথা। আমরা কমিউনিস্টরা একেবারেই নিরবিচ্ছিন্ন ভাবে এই দেশের সংখ্যালঘু মানুষের সাথে আমরা আছি। আমাদের পার্টির এক সভাপতি ছিলেন কি বলে মানে কমরেড মনি সিং ছিলেন আমাদের পার্টির সভাপতি। আওয়ামী লীগের তো কোনো হিন্দু সভাপতি হয় না এই পর্যন্ত, জেনারেল সেক্রেটারিও হয় নাই। ফলে আমি এইটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আওয়ামী লীগ যেহেতু বড় দল ছিল এবং তারা মুক্তিযুদ্ধকে সেল করত, মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করত, সেই কারণে মানুষের একটা ছিল যে আচ্ছা এরা অত্যাচার করুক অনাচার করুক, এরা যেহেতু ক্ষমতায় আসতে পারে এদের সঙ্গে থাকি। কমিউনিস্টরা তো ক্ষমতায় আসতে পারে না। আমাদেরকে মানুষ কি বলে, ভাই আপনারা যদি ক্ষমতায় যাওয়ার মতো হন তখন আমরা আপনাদেরকেই ভোট দিব। কারণ হিন্দু ভাইরা বা বোনেরা জানেন যে তারা আওয়ামী লীগের কাছ থেকে কতটুকু নির্যাতিত এবং নিপীড়িত ছিলেন। সবচেয়ে বেশি নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছেন হিন্দুরা আওয়ামী লীগের কাছ থেকে। হ্যাঁ, এটা আপনি জিজ্ঞেস করে দেখেন আপনাদের আশেপাশে যারা বাংলাদেশ থেকে গিয়েছে কাদের কাছে জমি হারিয়ে তারা ওইখানে গিয়েছিল সেটা একটু জিজ্ঞেস করে দেখতে পারেন। তাহলে রতনবাবু, যে বিষয়টা এখন দাঁড়াচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যমে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের যে প্রচার হচ্ছে বাংলাদেশে, তো সেটা কি শুধুই ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার মনে করেন নাকি ওখানে ঘটছে ঘটনাটা? আরেকটা প্রবাদের আশ্রয় নিই, তিলকে তাল করার একটা প্রবাদ আমাদের আছে না, যে তিলকে তাল করা। ঘটনা ঘটছে না, আমি তো বলছি যে আপনি যতদিন পর্যন্ত একটা কমিউনিস্ট সোসাইটি তৈরি হচ্ছে বা মানে সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত যত ভালো সরকারই আসুক না কেন সেখানে সাম্প্রদায়িক ঠোকাঠুকি হবেই, হচ্ছে। পৃথিবীর কোন দেশে হচ্ছে না? সব দেশে সাম্প্রদায়িক ঠোকাঠুকি হচ্ছে। আপনার আমেরিকাতে কালোদের বিরুদ্ধে যেভাবে সংঘর্ষ হচ্ছে, যেভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে সেটা আমরা দেখছি। আপনাদের ভারতেও আপনারা তো লার্জেস্ট ডেমোক্রেসি দাবি করেন নিজেদের, কিন্তু আপনাদের এখানে তো প্রতিদিনই সাম্প্রদায়িক সংঘর্ষ হচ্ছে। আপনি আমাকে একটা জিনিস বলেন, আমি জাস্ট খালি অন্য একটা ইস্যুতে চলে গেলাম, জাস্ট 1 মিনিট আমি অন্য জায়গায় থাকবো। আমার হঠাৎ করে মনে পড়লো আর কি, মানে আমরা ভারতকে এত বন্ধু মনে করি। আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শেখ হাসিনার আমলে, তিনি বলতেন যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক আসলে স্বামী স্ত্রীর যে ক্লোজনেস, সেই ক্লোজনেসের মতো সম্পর্ক আমাদের। তো সেই ভারত, আপনি বলেন আপনি কবে শুনেছেন যে পাকিস্তান সীমান্তে এবং চীন সীমান্তে ভারত গুলি করে পাকিস্তানি এবং চীনাদেরকে হত্যা করেছে?
কিন্তু আমাদের পত্রিকা খুললে, আপনাদের পত্রিকা খুললে প্রতিদিনই তো আমরা দেখি যে আমাদের সীমান্তে মানে ভারতের আপনার সীমান্তরক্ষী বাহিনী গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করছে। তো এই যে আমাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় যে আপনাদের সবচেয়ে বড় শত্রু যারা চীন এবং পাকিস্তান, তাদেরকে আপনি হত্যা করছেন না, সবচেয়ে ক্লোজ বন্ধু যারা, সবচেয়ে নিকটবর্তী বন্ধু যারা, তাদেরকে আপনারা হত্যা করছেন। ফলে আমাদের প্রতি আপনাদের মানে আচরণ যেটা মানে ভারতীয় সরকারের, সেটা হচ্ছে যে আমাদেরকে মনে করে যে তারা তারা তাদের ব্যাকইয়ার্ড, উঠানের লোক, পিছনের দরজার লোক, পিছনের মাঠের লোক, সুতরাং তাদেরকে যা ইচ্ছা তাই করা যায়। এইটা আমাদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করছে, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, সরি একটু আরেকবার করবেন কিনা প্রশ্নটা? আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন সেটাকে আরেকবার করবেন, সেটাকে আরেকবার করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, ভারতের সংবাদ মাধ্যমে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুদের উপর যে নির্যাতনের যে প্রচারটা হচ্ছে, সেটা কি মানে অপপ্রচার নাকি সঠিক? মানে ঘটছে তো বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন। 20% যদি সংবাদ হয়, তথ্য হয়, তাহলে 80% হচ্ছে হলো অপপ্রচার বা প্রপাগান্ডা। আমি এটা বলবো। আমাদের যে তসলিমা নাসরিন, তিনি যে বই লিখেছিলেন লজ্জা, তার সাথে বাংলাদেশের বাস্তবতার কোনো মিল নাই। আমি এইটুকু আপনাকে বলতে পারি। তসলিমা নাসরিনের জন্য আমরা হরতাল করেছি, হরতালে আমরা গ্রেফতার হয়েছি। হ্যাঁ, হরতাল করতে গিয়ে আমরা শিবিরে মানে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছি। তসলিমা নাসরিন যখন প্রথমবার তার বিরুদ্ধে মৌলবাদীরা হরতাল ডেকেছিল, তার পাল্টা হরতাল আমরা করেছিলাম। সেটা সম্ভবত আপনার মানে আপনার 4-5 সালের দিকে হবে, হয়তো 2004-05 দিকে হবে, যদি ভুলে না যাই। কিন্তু আমরা তো মানে তসলিমা নাসরিনের লজ্জাকে আমরা আপল করি না। এটা তো মানে কোনো সত্য ঘটনা না। উনি ওনার প্রয়োজনে এই কাজটা করেছেন, ওনার নিজের মানে অ্যাসাইলামের জন্য এটা তিনি করেছেন, আমাদের জন্য তো উনি এটা করেন। ফলে এখানে উভয় পক্ষই আছে, যারা আমাদের দেশ থেকে গিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন যে হচ্ছে তা সত্য, কিন্তু বাড়িয়ে চড়িয়ে দেখানো হচ্ছে, এটাই আপনার মত? না, আপনি মনে করেন না যে আপনাদের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে? মনে করাটা তো বিষয় না, আমি বাংলাদেশে গিয়ে দেখছি না পরিস্থিতি, তাই যেটা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে সেটার উপর ভরসা রাখতে হচ্ছে। এবং ভারতে হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন, ভারতে যেই স্ট্যান্ডার্ডে হচ্ছে বা যেই তুলনায় কম বলছেন, আপনি তুলনায় কম বলতেছেন। আমি তো রেগুলার, যেভাবে বাংলাদেশের এখন যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, সেরকম বিশৃঙ্খল পরিস্থিতি ভারতে নেই। না, বিশৃঙ্খল পরিস্থিতি হতে পারে বাংলাদেশে। আপনাদের দেশে এরকম একটা যদি অভ্যুত্থান হয়, আপনাদের দেশে যদি এরকম অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হয়, আপনাদের দেশ তো আমি সেটাই বলছি, আমাদের দেশে অবিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, তবে যেটা আপনি বলতে চাইছেন বাংলাদেশের মতো পরিস্থিতি এখানে নয়। না, আমি আপনার সঙ্গে একমত হলাম না। আমি বাংলাদেশের টেলিভিশন হচ্ছে অনেক বেশি ইন্ডিয়ান চ্যানেল দেখি, ইউটিউবে দেখি, অনেক বেশি আপনাদের টক শো শুনি। হ্যাঁ, আমার তো খুব প্রিয় টেলিভিশন ছিল এনডিটিভি। আমি কি বলে আদানি টেক ওভার করার পর আমি এনডিটিভি দেখি না। হ্যাঁ, আমি হলো চ্যানেল 24 বলে একটা চ্যানেল আছে, আমি জানি না আপনারা দেখেন কিনা। ওটাতে প্রচন্ড সুন্দর টক শো হয়, সেখানে আমি এটা দেখি। আমি ইন্ডিয়ান পলিটিক্স অনেক ক্লোজলি ফলো করি, মনিটর করি। আমি অনেক কিছু জানি যেটা হয়তো ইন্ডিয়ান অনেক ব্যক্তি হয়তো জানে না ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কে। উত্তরপ্রদেশে যেভাবে নিপীড়ন হয়, মানে কি বলে, আপনি অপরাধী মুসলমান হলে তাকে গুলি করে কি বলে আপনার হত্যা করে ফেলতে হবে, বা তাকে ছেড়ে দিতে হবে হলো। এরকম ঘটনা যে ঘটেনি আমি অস্বীকার করছি না, প্রচুর ঘটনা ঘটছে। মানে সাবেক এখানেও সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা আছে, মেরে ফেলছে। হ্যাঁ, তো আমি সেটার সঙ্গে তুলনা করছি না। আমি বলছি যে আমাদের দেশে যেই ঘটনাগুলি ঘটে, আমার আশেপাশে, আমি যে এলাকাটা আছি, এই এলাকাটা আমাদের মানে আমার যে কনস্টিটুয়েন্সি কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া, আমাদের এখানে তো হিউজ হিন্দু আমাদের এখানে 300 বছর, আমার থেকে 2 কিলোমিটার দূরে 300 বছরের পুরনো মন্দির আছে। আমাদের পুরো এলাকায় একটা ইনসিডেন্ট ঘটে নাই। আমি তো 5ই আগস্টের পর থেকে খুব সতর্ক এই বিষয়ে, যে কোনো ইনসিডেন্ট যাতে না ঘটে। এবং আমি এই দুর্গাপূজার সময়
আমাদের এখানে প্রায় 90টা মণ্ডপ আছে, দুই উপজেলা মিলে, দুই উপজেলা মানে দুই থানা মিলে 90টা মণ্ডপ। আমি প্রতিটা মণ্ডপে গিয়েছি। হ্যাঁ, ফলে আমরা 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 যেমন আমাদের দেশে এক ধরনের হারমাদ ইয়ে আছে, কি বলে, পলিটিক্যাল লিডার আছে যারা ধর্ম দিয়ে হলো জিনিসগুলোকে বিবেচনা করেন। আবার আমাদের মতো একদল লোক আছে যারা আমরা এই সম্প্রীতির ব্যাপারটা খুবই বা দেখার চেষ্টা করি, এবং সেই কারণে যেসব জায়গায় হচ্ছে হলো ওই ধরনের লোকজনের প্রভাব বেশি, সেখানে 2-4টা ঘটনা ঘটে। কিন্তু আবার এই বছর ধরেন, এই বছর দুর্গাপূজায় কিন্তু মানে 2021 সালে যে ঘটনা ঘটেছিল তার 0.01% ঘটেনি। শেখ হাসিনা তো ক্ষমতায় ছিলেন 2001 সালে, সেই সময় যে ঘটনা ঘটেছিল তার সাক্ষী আমি প্রতিটা জেলায় গিয়েছি। আমি একবারে উত্তরবঙ্গের জেলাগুলি যেখানে যেখানে ঘটনা ঘটেছে সেখানে আমি গিয়েছি, যেহেতু আমি বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ছিলাম। প্রতিটা ঘটনা আমাকে যেতে হয়েছিল সাংগঠনিক কারণে। এইবার তো তার মানে কি বলে কণা মাত্র ঘটনা ঘটেনি, কিন্তু একটা টেনশন আছে। টেনশনটা কি জানেন? টেনশনটা হচ্ছে যে যারা মানে আওয়ামী লীগের ভোটার ছিলেন, আপনি বলছেন তাদের একটা অংশ ছিলেন হিন্দু, মানে হিন্দুরা 90% ভোটই আওয়ামী লীগকে দিত, আমাদেরকে হয়তো 2-4% ভোটা সেটা দিত, কিন্তু বিএনপি বা জামাত ইসলাম তো পাওয়ার কোনো কারণই নেই। ফলে যেটা হচ্ছে যে তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদেরকে টার্গেট করা হয় কিনা। এখনো সেই টেনশনটা আছে। সেই টেনশনটা যে নাই আমি অবশ্যই বলবো। সেই কারণে আমরা এক্সটেন্সিভ জেলা সফর করি। আমরা এক্সটেন্সিভ হলো, যেন আমি চা বাগানের শ্রমিকদের নিয়ে কাজ করি। চা বাগানের হলো শ্রমিকদের আপনার 98% হচ্ছে হিন্দু, 2-4 জন কনভার্টেড মুসলিম থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এই 98% হিন্দুকে আমরা তো দেওয়ার চেষ্টা করি। আমরা প্রতিটা বাগানে গিয়ে তাদেরকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করি যে না, কিচ্ছু হবে না তোমাদের কিছু হবে না। হ্যাঁ, সেই জায়গাটায় ওরা আমাদের শক্তিটাকে এখনো সাফিসিয়েন্ট মনে করছে না বলে তারা এক ধরনের আশঙ্কা। আমরা যদি সাফিসিয়েন্ট ফোর্স হতাম তাহলে দেখতেন যে ওরা এই পরিবর্তনের তেমন কারণ হচ্ছে ওই যে পুরনো স্লোগান। আমরা কিন্তু এই যে আপনার কি বলে রুটি কে লিয়ে লাল ঝান্ডা, ভোট কে লিয়ে কংগ্রেস, আমাদের যে শ্রেণী আন্দোলনের যে বিষয়গুলি আছে সেইগুলি তো এই চা বাগানের শ্রমিকরা বলেন বা হিন্দু কমিউনিটির দলিত যারা আছে, যারা কোবলার্স, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। ইভেন কি জান, এই যে শেখ হাসিনার ঘটনার ঠিক আগ মুহূর্তে মিরন জিল্লা বলে একটা জায়গা আছে ঢাকা সিটিতে, যেখানে 400 বছর ধরে স্বচ্ছতা কর্মীরা সেখানে কাজ থাকতেন। তাদের আবাস ছিল। একজন বাইজি তাদেরকে এটা দান করেছিল। তারা 400 বছর ধরে এখানে ছিল। এইবার শেখ হাসিনার আপন ভাতিজা, তার ভাইয়ের ছেলে মেয়র, ঢাকা শহরের মেয়র ছিলেন, তিনি হচ্ছে ওইখানে মার্কেট করবেন বলে সেই মিরন জেলা থেকে যারা স্বচ্ছতা কর্মীদেরকে হলো আপনার পরিচ্ছন্নতা কর্মীদেরকে আপনার উচ্ছেদ করে দিয়েছিল। আমরা কমিউনিস্টরা, আমাদের পার্টি এবং আমাদের যে ফ্রন্ট, আমাদের যে জোটের অন্য দলের শরিকরা, আমরা রাত দিন 24 ঘন্টা পাহারা দিয়ে, ইভেন কি আমাদের একজন নেত্রী যিনি এখন এই আন্দোলনের পরে হাইকোর্টের বিচারপতি হয়েছেন, তিনি মামলা করে কি বলে মেয়র তাপসকে পরাজিত করেছিলেন, তার রায়কে, তার যে সিদ্ধান্ত পরাজিত করেছিল। ফলে মানে হিন্দু কমিউনিটির যত ধরনের আছে, প্রবলেমগুলি আছে, সেইগুলির সময় কিন্তু আমরা পাশে থাকছি। প্রবলেম ক্রিয়েট করছে আওয়ামী লীগ, আমরা পাশে থাকছি। কিন্তু তারা যেহেতু বড় শক্তির কাছে এক ধরনের আবদ্ধ ছিলেন, সেই জায়গাটায় একটা ব্রেক হয়ে যায়। আমি বললাম, হ্যাঁ, তারা এখন ওই মানসিক টেনশনটার মধ্যে আছেন। সেটা হয়তো আপনারা সেটাকে হয়তো বাড়িয়ে ছাড়িয়ে হলো রিপাবলিক দেখাচ্ছে। আমি দেখেন একটা জিনিস আপনাকে বলি, ইন্ডিয়ান যে অন্য প্রদেশের টিভি, বিশেষ করে যারা হিন্দি ভাষী চ্যানেল, তাদের দিক থেকে তো এরকম কোনো উত্তেজনা আমি দেখছি না। তারা তো কোনো উত্তেজনা তৈরি করছে না। কেন তাহলে বাংলা ভাষী রিপাবলিক এই উত্তেজনা তৈরি করছে? হিন্দি রিপাবলিক তো এই উত্তেজনা তৈরি করছে না। অহমিয়া রিপাবলিক এই উত্তেজনা তৈরি করছে না। আজকে আপনার রিপাবলিকের একজন, আমি ওনার নাম মনে করতেও চাই না বা মনে রাখতেও চাই না, তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে অপমানজনক ভাবে বলেছিলেন ডাক্তার বাবু। উনি তো ডাক্তার না, উনি ডক্টর। হি ইজ অ্যান ইকোনমিস্ট এন্ড হি ইজ অ্যান ডক্টর, হি ইজ অ্যান নোবেল লরিয়েট।
তাকে অপমান করার জন্য উনি চিৎকার করে করে প্রতিদিন বলেন, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি কি করছেন, কি করছেন। তো এই যে এইভাবে অপমানজনক ভাবে যদি কথা বলা হয়, তাহলে তো আমরা মানে ওইটাকে টলারেট করতে পারবো না আর কি। অসংখ্য এই হলো ধন্যবাদ বিষয়। রতনবাবু এতটা সময় দেওয়ার জন্য আমাদেরকে। বাবু আর বলে, আমরাও বোঝার বাবু বললে চেষ্টা সবাই করলাম। ভাববে যে যে আমি বোধহয় কিন্তু আমি আসলে মানে আমার একটা মুসলিম পরিবারের জন্ম হয়েছে। আমাদের বাংলাদেশ দর্শকরা ভাববে যে আমি বোধহয় আপনাদেরকে বলি নাই যে এইটা ঠিক আছে। না না, হ্যাঁ, সম্মান প্রদর্শনের আমি জন্য অ্যাকসেপ্ট এটা করি। বলা। আমি হ্যাঁ, না হ্যাঁ আমাদের হ্যাঁ, দেশে যেমন আপনারা আসলে আহ, বলবো যে অমুক হ্যাঁ, সাহেব আমরাও তমুক সাহেব বোঝার বলবো। চেষ্টা করলাম যে আলটিমেটলি বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক কি। কারণ ভারতীয় সংবাদ মাধ্যমের চোখে তো আমরা দেখছি, সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনি যেহেতু একদম গ্রাউন্ড জিরোতে রয়েছেন, বাংলাদেশের পরিস্থিতিটা কি আপনার মাধ্যমে জানার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ। না, আশা করি ভবিষ্যতেও আপনাকে পাবো। আপনাকেও ধন্যবাদ। সর্বশেষ আমার বক্তব্যটা হচ্ছে, আপনাদের দেশ কিন্তু আমাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের যারা হুম। এমনি তো ট্রাভেল ভিসা তো দিচ্ছেই না, ভিজিট ভিসা তো দিচ্ছেই না। আর যারা চিকিৎসার জন্য যাচ্ছিল তাদেরকে মেডিকেল, খুবই, হ্যাঁ। মেডিকেল ভিসা সেটাও খুবই রেয়ার হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দূতাবাস বা উপদূতাবাস এখনো ওপেন আছে। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা বাংলাদেশে আসেন। আপনারা গ্রাউন্ড জিরোতে থেকে আপনারা যদি করেন, অর্ক ভাদুরী আসছিলেন, তাকে জিজ্ঞেস করবেন, তিনি আপনাদেরই বন্ধু আমি জানি। ফলে তার তার গতকালকে তার একটা আমি শুনছিলাম। তো সুতরাং যারা বাংলাদেশে এসে ঘুরে যাবে, তারা কিন্তু এই প্রপাগান্ডায় আর মাতবে না। ফলে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের সুযোগ থাকলে আপনারা আসবেন। বিশ্বাস আর করবেন। আমাদের আমরা আপনাদেরকে হলো এক ধরনের আতিথেয়তা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদের আতিথেয়তা আপনারা থাকবেন, ঘুরবেন, দেখবেন এবং বাংলাদেশ সম্পর্কে একটা সঠিক আপনারা আপনাদের দর্শকদের কাছে বক্তব্য তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।